যে কথায় বলে না, কোম্পানির মাছ বেশি পানিতে আসলে বেশি লাফায়। 2 দিন ধরে টাকার মুখ দেখছো তো, লাফালাফি বেশি হইতেছে। সময় আসলে বুঝবা। বাবার বাঁচবি কতদিন? 70 লাখ টাকা কি আর একটা দুইটা টাকা? তুই ক, এই টাকা দিয়ে যদি আর ভারী জোরে 3 মাস বাঁচানো যাবে, 4 মাস বাঁচানো যাবে। এখন না মরবে, পরেও মরবে, আগে মরলে ক্ষতি কি? ও তো আর আমার মতো এরকম কুটিপতি না। আমাকে বলতেন, আমি একটা চেক পাঠিয়ে দিতাম, ওটা দিয়ে বাজার সদাই করে নিয়ে আসতেন। আপনি এক কাজ করেন, আমার বাসার দারোয়ানটা চলে গেছে, বাসাটা খালি আছে, আপনি আমার বাসায় দারোয়ান হিসেবে থেকে যান। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি আমার আব্বা আম্মারে হারাইছি। আমি বুঝি বাবা মা না থাকার কত কষ্ট। বাপ একটা বট গাছ, বুঝছেন? বিয়ের পর এই প্রথম তোমার আব্বা ফোন দিছে, রাগ করো না, চলো যাই তোমার ঘরে বাড়ি। সে অনেক সাত করে কিন্তু ফোনটা দিছে, না গেলে কিন্তু অনেক কষ্ট পাবে। আচ্ছা, আমার একটা কথা কও তো, তোমার কি সাইদা সাইদা অপমান হইতে ভাল লাগে? তুমি আমার বাপের চিনো? আমি জানি আমার বাপে কেমন মানুষ। সে তোমারে 2টা চোখে দেখতে পারে না। আমি তোমারে পালায় বিয়ে করছি, এটা তো সে মাইনেই নিতে পারে না। ওই বাড়িতে গেলে বাপ সহ আমার বোন আসছে, বোনের জামাই আছে, আর আমার নিজের ভাই, কেউ তোমারে রাখবে তোমার মনে হয়? অপমান করতে করতে শেষ করে ফেলবে। আর তোমারে অপমান করলে তোমার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার শরীরে তো সহ্য হয় না। আপন মানুষ তো দুইটা কথা কবেরই পারে। তুমি এই থেলিয়ে যদি মনে কষ্ট পাও তাহলে কি হবি নাকি কও? সব সময় না আপন মানুষের কথা ধরা লাগে না, বুঝছো? তুমি আর কোনো কথা কও না, তুমি যাও, তুমি যা রেডিমেডি হও। তোমার আব্বা না হলে কষ্ট পাবি, বোঝো না কে তুমি? আমি তোমার একটা কথা কই, তুমি আমার কথাটা শোনো। তারা মনে মনে শেষ হয়ে যাইতেছে যে তাগো মাইয়া তোমার মতো ছেলেরে বিয়ে করছে, কিন্তু আমি তো জানি যে আমি কেমন মানুষ বিয়ে করছি। তুমি তো একটা ফেরেস্তার মতো মানুষ। হোক না তুমি খেতে খামারে কাজ করো, কৃষকের কাজ করো, যাই করো, কিন্তু আমি জানি তুমি আমার অনেক ভালো রাখছো। এত ভালোবাসা, এত যত্ন করে কোনোদিনও কেউ কাউরে রাখতে পারবো না। আমার হাজার হাজার কোটি টাকার দরকার আছে এত ভালোবাসা থাকলে। এটা তো তারা বুঝে না। তারা তো আমার ধৈর্য বিয়ে দিতে চাইছে একটা টাকার মেশিনের লগে, যা লাখ লাখ টাকা মাসে ইনকাম। তারা তো মনে অনেক অপমান করবো। অপমান? ওনারা যে কথা কয় সেগুলো না আমার খারাপ লাগে না। আসলে আমি এতিম মানুষ তো, অনেক ছোটবেলায় মা বাবা হারাইছি। তোমার বাপটাকে আমার নিজের বাপই মনে হয়। বাপ মা তো ধরো দুইটা কথা কবেরই পারে, সেই কথা কি সাওয়াল ফলের হইল গা মনে নেওয়া যাবি? হ্যাঁ কও। আমি যেটা কইতেছি তুমি সেটা শোনো। আমরা আজকে তোমার বাড়িতে যাব। তোমার আব্বার মনে কোনোভাবেই কষ্ট দিও না। একটা সন্তানের কখনো তার বাপ মা কষ্ট দেওয়া উচিত নেই। চলো। আচ্ছা, আমি যেমন আছি এমনই যাবো, খালি কাপড় চোপড় গুলো গোছগাছ করে নিতেছি। টাকার বাজার নিয়ে আসে। আমার তো মনে হয় 30,000 টাকার বাজার একসাথে তোমার ফ্যামিলি জীবনেও চোখে দেখে নাই। এই ইউনিয়নে একমাত্র কোটিপতি জামাই আমি, আর একটা জামাই এই ইউনিয়নে আছে আমার মতো কোটিপতি। শোনো, আমি যা যা এনেছি দরকার হয় যা যা লাগবে তাই দিব। আমার কাছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব আছে। তুমি একটা লিস্ট করবা, পুরো মাস ভরে তোমার ফ্যামিলির কার কার কি লাগবে লিস্ট করবা, যা লাগে সব দিব। তবু আমি তোমাকে খুশি দেখতে চাই। খুশি হয়েছো না সোনা? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। তুমি জানো না, তোমার এইসব বাজার করা দেখে তো আমার বুকটা একদম গর্বে ভরে উঠেছে। জানো,
গ্রামের যেই দিক দিয়ে এসেছি গ্রামের লোকজন শুধু বলছে ওর জামাইকে দেখো 2-3 ভ্যান ভরে বাজার নিয়ে আসছে। ওইগুলা শুনে আমি কি আর খুশি না হয়ে থাকতে পারি? শোনো, তুমি পুরো মাস ভরে শুধু লিস্ট করবা কার কি লাগে, কোনো ঘাটতি যেন না থাকে। আমি কোনো ঘাটতি দেখতে চাই না। আরে না না, তুমি যা যা এনেছো এগুলো দিয়ে অনেক দিন কেটে যাবে, এর মধ্যে আর কোনো কিছুর প্রয়োজন নেই। আরে বোকা, দেখাইতে হবে না আমি যে একমাত্র কোটিপতি জামাই। এই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই কার্ডগুলো আমি কার জন্য নিয়ে আসছি। এই দেখো কয়টা লাগবে, তুমি শুধু দিবা আর পাসওয়ার্ড দিবা, আমি সব দিয়ে দিব। টাকা যার যা লাগে সব দিবা, সমানে দান সৎকার করবা। আরে এগুলো দেখাতে হবে না, এখানে সবাই তো জানে যে তুমি কত বড় লোক ঘরের ছেলে। তোমাকে পেয়েই তো আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ধন্যবাদ তোমাকে। আর শোনো, তোমার সেই বড় বোনের জামাই কোথায়? তাকে তো দেখছি না। কই তার ব্যাগ, তার লাগেজ কোথায়, তার বাজার কোথায়? কিছুই তো দেখছি না। তুমিও না আছো একদম, জানো না ও তো একটা গরিব ফকিন্নির বাচ্চা, ওর সাথে কি কখনো তোমার তুলনা হয়? ওকে তোমার মতো এরকম পারবে বাজার নিয়ে আসতে? ও বড়জন নিয়ে আসবে 1 কেজি মিষ্টি। আমার বোনটারে নেয় না, আমার অনেক আফসোস হয়। ও চেয়ারম্যানের মেয়ে হয়ে কিভাবে এই গরিব ফকিন্নির বাচ্চারে বিয়ে করলো? ওর কি কোনো দিক দিয়ে কম আছে? দেখতে শুনতে কি কম সুন্দর? তুমি বলো। তোমার বোন তো পুরীর মতো, তোমার বোনের মতো সুন্দরী এই পুরো ইউনিয়নে আর একটা নাই। কি একটা ফকির টকির বিয়ে করলো? তুমি কি বললা? আমার বোন বেশি সুন্দরী? তার মানে তুমি বলতে চাইছো যে আমি সুন্দর না, তাই না? আরে সোনা, আমার সোনা লক্ষ্মী বউ, তুমি তো অনেক সুন্দর। মানে আমি বলছি তুমি বাদে আর সবার থেকে সুন্দর, বোঝো না কেন? তো কই ফকির কই? দেখো আসছে হয়তো, বাবা তো ফোন দিয়েছে, বললো রাস্তায় আছে। আসবে না? তুমি এত এত বাজার করেছো, এগুলো তো খেতে আসবে। কি করবে, বাসায় তো এগুলো খেতে পারে না, এই জন্য এখানে এসে খেয়ে যাবে। আর দেখবে এসে একদম 10-15 দিন এখানে কাটিয়ে দিয়ে যাবে। আচ্ছা সোনা, তোমার এটা কি হয়েছে? কোথায়? এই যে গালে। আয় হায়, তুমি এটা আমার বলবো না? আমার কি টাকা পয়সা কম আছে? চলো এখন সবচেয়ে বড় ডাক্তার কাছে তোমাকে নিয়ে যাব। এখন চলো সোনা। হাই হাই, আমার বউটার আর কি হয়েছে? আল্লাহ, কি বলো? এখানে কি হয়েছে? তুমি এখানে বসো তো, আমি একটু দেখে আসি। কিচ্ছু হয় না, তোমার থেকে তো তোমার বোন অনেক সুন্দর। আগে যদি দেখতাম তোমার বিয়ে করি আমি, শালা আমার মতো একটা স্মার্ট বরে বিয়ে করবে। বিয়ে করছে কি ফকির সকির, শালা ভাবতেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হাতে এগুলো কি আনছো? ওই আপনার মেয়ে হইছে লাউয়ের গাছ লাগাইছিল, ওই আমাদের নিজেদের কাছে লাউ আর মিষ্টি আনছে। আপনার তো ডায়াবেটিস, তাই ওইরকম কিছু আনি নাই, এই আর কি। এগুলোর কি দরকার ছিল? হ্যাঁ, ছোট জামার থেকে শিখো, বুঝছো বাজার কেমন করতে হয়। আর তুমি করবাই বাকি, তুমি তো গরিবের সন্তান, তোমার তো আর টাকা পয়সা নাই। বাস ইলাসিলি কিসের? আরে দেখ না কি নিয়ে আসছে। হ্যাঁ, ওকে একটু শিখা বাজার কাকে বলে। এই ফকিনেটারে আপনি ডাকছেন কেন? হ্যাঁ, ওর জন্য তো আমি বাজার যাইতে পারি না। বাজারে গেলেই ওর জন্য আমি মুখ দেখাইতে পারি না। আর তোরও বুদ্ধিজ্ঞান থাকা উচিত। এই ফকিন্নির বাচ্চার সাথে, কৃষকের বাচ্চার সাথে তুই গেছস। লজ্জা শরমের মাথা খায়া একটা ভিক্ষুকের লগে যায়া আমাকে ওই বাড়ির ইজ্জত নষ্ট করছিস তুই। আব্বা, আপনি ওকে ডাকছেন কেন? আর এইগুলো কি নিয়ে আসছে ও? ভিক্ষা করে ভালাই দেন। এই শোনো, এই রুমে কখনো যাবে না, ছোট জামাই কিন্তু থাকবে। তোমরা ওই রুমে যাবে, বুঝছো? আর এই তুইও একটু শিখ। হ্যাঁ, আমার ছোট বোনের জামাই এই যে আসছে, দেখো না কি নিয়ে আসছে। ইজ্জত মান সম্মান যা আছে সব নষ্ট করে দিছে আমাদের। এগুলো কি নিয়ে আসছেন ভাই? হ্যাঁ, আপনি তো আমার পুরো ইজ্জতটাই নষ্ট করে দিলেন। আমি কোথায় নিয়ে আসলাম 3 ভ্যান করে বাজার সদায়? আপনার ফ্যামিলি 3 বছর খেতে পারবে এটা বসে। আপনি নিয়ে আসছেন এই সব, আপনি তোমার পুরো ইজ্জতটাই নষ্ট করে দিলেন। এখন আমি যদি বাইরে যাই কি বলবে? তোমার ভাইরা গরিবের মতো এইভাবে করে কিছু নিয়ে আসছে, তাহলে আমার ইজ্জতটা থাকবে? আমি এই বাসায় থাকবো না। আরে তুমি কেন রাগ হচ্ছ? এ তো ফকির নির্যাত। আর বাপজান, আপনার আমি একটা কথা বলি,
ওর ওই ঘরও আমি শুইতে দিব না। ওরা শুইতে দিবেন গরুর ঘরের পাশে যে মর্জিনাদের ঘর আছে, ওদের সাথে ওরা শুইবে। অবশ্য ঠিকই বলছেন, ও তো আর আমার মতো এরকম কুটিপতি না। আমাকে বলতেন, আমি একটা চেক পাঠিয়ে দিতাম, ওটা দিয়ে বাজার সদাই করে নিয়ে আসতেন। আপনি এক কাজ করেন, আমার বাসার দারোয়ানটা চলে গেছে, বাসাটা খালি আছে, আপনি আমার বাসায় দারোয়ান হিসেবে থেকে যান, আমি টাকা বাড়াই দিব। আর থাকা খাওয়ার তো কোনো সমস্যা নেই, 5,000 স্কোয়ার ফিট আমার ফ্ল্যাট, কোনো সমস্যা হবে না, কি বলো? হ্যাঁ, আর আপু তো শোন, আমার ওই বাসার কাজের বুয়াটা আছে না, ওটা না আমি না করে দিব। তুই যদি ওখানে যাস তোর এক হিসাবে ভালোই হবে। তুই তো এমনি এমনি ভালো মন্দ খেতে পারিস না, ওইখানে গেলে ভালোই খাবি, তারপর হচ্ছে আবার ভালো জায়গায় থাকতে পারবি, আর মাস শেষে বেতনটাও পাবি। তুই চল আমার বাড়িতে গিয়ে থাকিস। আচ্ছা, তুই এমন ভাবে কথা বলতেছিস মনে হইতেছে কোনো জমিদার ফ্যামিলি থেকে বড় হইছিস। যেই ফ্যামিলিতে তুই ছিলি একই ফ্যামিলিতে কিন্তু আমিও আছিলাম, একসাথেই বড় হইছি। ওই যে কথায় বলে না, কোম্পানির মাছ বেশি পানিতে আসলে বেশি লাফায়। 2 দিন ধরে টাকার মুখ দেখছো তো, লাফালাফি বেশি হইতেছে। সময় আসলে বুঝবা। আর আপনারে 100 বার করে আমি বলছি এই বাড়িতে আসতে হবে না। আমি আমার স্বামী সংসার নিয়ে অনেক সুখে আছি, আমার এরকম দেখায় সুখ দেখাইতে হইব না। চলেন বাড়িতে চলেন। এই চুপ, তেজ দেখাও, বাড়িতে এসে তেজ দেখাও। এই কি আনছস তুই, দেখি তো। মিষ্টি, এটি আমাদের বাসার ফকির নিরো খায় না। বাবজান, আপনাদের ওই ঘরে পাঠান। এই যা, আর আমার সাথে বিকালে দেখা করবি। ওদের সঙ্গে কোনো আগ বাড়িয়ে কথা বলতে যাও না, চুপচাপ থাকবা, ঠিক আছে? আব্বা, আপনি দেখেছেন আচরণটা দেখেছেন? এবার বলে আমি কখনো আর এ বাড়িতে আসবো না। থাক বাবা, ওর কথা আর বলো না, এরপরে আমি অন্য চিন্তা করো। তোমরা যখন আসবা ওদেরকে আমি আনবো না, ঠিক আছে? সেই ভালো, এইসব ফকির চকির আসো, এর সাথে আমি আর কখনো আসতে চাই না। ভাই ডাকছিলেন, মনে হয় কিছু কইবেন। তো কল লেগেই ডাকছি, নাহলে কি এমনি এমনি ডাকতাম? তুই আমার বোনটারে কি করছস? হ্যাঁ, জাদুটনা করছস নিশ্চয়ই। নাহলে তোর মতো ফকিন্নির পোলার কাছে আমার বোন কেমনে যাইব? ইচ্ছা ছিল আমার বোনটা আমি অনেক কুটিপুতির কাছে বিয়ে দেব, কিন্তু তুই কৃষকের বাচ্চা, যার কোনো বাপ মা নাই, ও আমার বোনটা বিয়ে করছে। আমি তো তোরা অনেক আগে মেরা ফেলাইতাম, খালি বাপ জানের লেগে তোরে মারি নাই। নিশ্চয়ই তুই আর জাদুটনা করছস না? না ভাই, কি কর, জাদু টুনা কেন করু? আপনার বোনটা না অনেক ভালো, ও আমারে অনেক ভালোবাসে, বুঝছেন? ধরেন কেন যে ভালোবাসে এইটা না আমি জানি না। ধরেন আমিও চেষ্টা করছি ভাই, ধরেন ওর ভালোবাসাটার মান যেন আমি রাখতে পারি। ধরেন আমার ঘরে গেছে না, আমি আমার সাধ্য মতো যতটা পারি আমি চেষ্টা করি আপনার বোনটারে ভালো রাখার। আপনারা হয়তো কোটিপতির সাথে বিয়ে দিতে পারেন নাই, কিন্তু আমার ঘরে মনে হয় না ও খারাপ আছে ভাই। আমি আপনার বোনটারে ভাই নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। বান্দির বাচ্চা, কি কইলি তুই? তোর এই মধ্যে ভালোবাসা? তুই ওরে ভালোবাসোস? হ্যাঁ, তুই ওরে ভালোবাসোস? তোরে আমি আরো আগে মাইরা ফেলাইতাম। ওরে আমি অনেক বুঝাইছি, ও বুঝে নাই, ও ডিভোর্স দেয় নাই। তোরে 3 মাস সময় দিলাম, 3 মাস। 3 মাসের মধ্যে আমার বোনটা তুই ডিভোর্স দিবি, নাইলে তোরে মাইরা গাঙ্গে ফালাই দেবো, আব্বাও জানবো না। যা যা। শোনো, সকালবেলা কেমন দিলাম তোমার দুলাভাইকে? একদম ফাটিয়ে দিয়েছো। আমি কেমন দিলাম? তুমি তো সেই, এই জন্যই তো আমার লক্ষ্মী বউ। আমি তো ভাবছিলাম তাও হয়তো কিছু একটা আনবে, কিন্তু সামান্য একটা লাউ আর কিছু মিষ্টি নিয়ে আসছে। মানে ওদের মন মানসিকতাটা জাস্ট তুমি চিন্তা করো। তোমার তো মনও আছে আবার টাকাও আছে, আর ওদের তো মনই নেই। আসলে মানুষ গরিব হয়, এত গরিব, উফ।
এই যে হ্যালো ভাইজান, এদিকে আসেন। কই যান? আসেন আসেন আসেন। আপু কিছু কইবা ডাকলা? শোনেন, আপনার যে অফারটা আমি দিয়েছিলাম এটা কিন্তু ভালো অফার। বর্তমানে আমার কেয়ারটেকারটা আছে, আমি ওকে না করে দিয়েছি, আপনি জয়েন করেন। ওকে আমি 15,000 টাকা দিতাম, আপনাকে আত্মীয় মানুষ না হয় আর 5,000 টাকা বাড়িয়ে দেবে। আর তার উপরে আপনার বউ তো আছেই, কি বলো? আপুকে তো আমি একটা অফার করেছি। এমনিতেও আমাদের বাড়িতে প্রতিদিন 4-5 পদের রান্না তো হয়ই। এই গরুর গোশত, মুরগি, চিংড়ি মাছ, আপনি তো আমার আপুটাকে একদমই ভালো মন্দ খাবার দিতে পারেন না। আর দিবেনই বা কোত্থেকে? আপনার কাছে তো টাকা নেই। তো আমাদের ওখান থেকে তো অনেক খাবারই বেঁচে যায়। তো আপনাদের একটু আয় হলো, আবার মাসে এসে টাকাও পেলেন, ফ্রিতে থাকছেন, খাচ্ছেন, আর বেতন তো দেবেন। দেখেন একটু ভেবেচিন্তে জানেন আমাদেরকে। আসলে আমার যতটুকু সাধ্য আছে আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করি তোমার আপুর জন্য। আর তোমার আপু আমার অনেক ভালোবাসে, আমিও ওরে অনেক ভালোবাসি। আসলে যে জায়গায় ভালোবাসা থাকে না, সেই জায়গায় অনেক দামি দামি খাবার, দামি দামি জায়গা, এগুলার কথা আসে না। দিন শেষে যখন আমি কাজ কইরা তোমার আপার চেহারাটা দেখি বাড়িতে যায়, তখন কি যে শান্তিটা লাগে। আর ও যখন আমার চেহারাটা দেখে, ওরও অনেক শান্তি লাগে, বুঝছো? আমিন্দুল্লাহ ভাই, আপনার এইসব কথাবার্তা না নাটকেই অনেক সুন্দর মানাইব। বাস্তবে টাকা ছাড়া কোনো কিছুই নেই, বুঝেন নেই? যা বললাম মাথায় রাখেন, একটু ভাইবা চিন্তা দেখেন। আমার বোনটারে দেখলে না আমার অনেক খারাপ লাগে যে কি সুন্দর একটা মাইয়ের একটা কাজ করছে। হ্যাঁ, আপনার মতো একটা ফকিন্নিরে বিয়া করে এখন কষ্টে আছে। এই গরিবদের একটাই সমস্যা, কোনো কথা বললেই শুধু জ্ঞান দেয়, পারে না কিচ্ছু করতে, শুধু জ্ঞান দিবে। নাকি খারাপ অফার দিয়েছিলাম? আত্মীয় স্বজন বলেই তো। আর আপনার বউকে তো আমি লাইক করি, মানে লাইক করি বলতে আপনাদের তো আমি লাইক করি। তা আমি চাই আপনি একটু ভালো থাকেন, চোখের সামনে থাকলে একটু ভালো লাগবে আমার, এই জন্য না বললাম। জি ভাই, আপনি আমাদের ভালোর জন্যই বলছিলেন, কিন্তু এত ভালো না আমাদের দুইজনের কারোই দরকার নেই। আর কি কিছু বলার আছে? হ্যাঁ, বলতে তো কত কিছুই চাই, কিন্তু কি আর বলবো। আপনার তো আবার গোবর মাথা, মানে অশিক্ষিত তো, মূর্খের মাথা। এই কারণে এত কিছু আর মাথায় থাকবে না। এখন যান, কালকে বরং আবার বলবো। হ্যাঁ হ্যাঁ, এত লোড নিতে পারবে না একসাথে। যান, বিবেচনা করেন, 5 দিন টাইম দিলাম। কেমন দিলাম আমি? সেই তুমি তো চোস ফাটাই ফেলছো। এই গরিবদের কোনো চান্সই দেওয়া যাবে না। গরিবের কি আবার চান্স থাকবে কেন? তুমি এই জায়গায়? মন ভরছে? বারবার বলছিলাম এই বাড়িতে আসার কোনো দরকার নাই। এই বাড়িতে মানুষগুলা মানুষ রয় নাই, এখন মনুষ্যত্ব উইরা গেছে, এরা জানোয়ার হয়ে গেছে। আমার কথা তোমার কানে যায় নাই। সকালবেলা খাইলা এক ধমক, এখন আবার এক ধমক খাইলা। বিকালবেলা আমার ভাই আবার তোমার সাইডে নিয়ে যায় হুমকি ধুমকি দিছে, আমার ডিভোর্স না দিলে নাকি তোমার মাইরা ফালাবে। এই কথা তুমি জানলা কেমনে? আমি জানবো না? আমি জানবো না তো কে জানবো? হ্যাঁ আমার বলো তো। তোমার যেরকম আমার উপরে দায়িত্ববোধ কাজ করে, আমার কি তোমার প্রতি কোনো দায়িত্ববোধ নাই? আমি কি দেখবো না কে তোমারে কখন কি বলতেছে না করতেছে? হ্যাঁ, এই যে তোমার সাথে সারাদিন খারাপ ব্যবহারগুলো করে আর তুমি যে চুপ থাকো, কেমনে চুপ থাকো আমি বুঝি না। আমার তো শরীরে আগুন ধইরা যায় তোমারে যখন কেউ কিছু বলে। এরা তো পরিবারের মানুষ, দুইটা কথা কইতেই পারে, সেই কথা কি ধরতে হবে? হ্যাঁ, তোমার ভাই তোমারে কত ভালোবাসে তুমি জানো? হ্যাঁ, যখন একটা ভাই দেখছে তার বোনটা তাদের মনের মতো করে যাইতে পারে নাই, সে তো মনের দুঃখে দুইটা কথা কইতেই পারে। আর সেই কথা শুনে আমি কষ্ট পাবো? এই যে তোমার বোন জামাই, তোমার ছোট বোন, ওরা আমারে কি কইছে, অগো বাড়িতে যা কাজ করতে কইছে। ধরো এটা কিন্তু তুমি ভুল বুঝতেছো, ওরা চাইছে যে অগো বাড়িতে গেলে অগো কাছাকাছি যেন থাকতে পারি। ধরো এই কথাই কি কষ্ট পাওয়া যাইব না? আপন মানুষ দুইটা কথা কইতেই পারে, তুমি বোঝো না কেন ব্যাপারটা? আপন মানুষ কোনটা ভালোর লেগা বলে আর কোনটা খারাপের লেগা বলে, অতটুক বোঝার বয়স আমার হইছে। তুমি আর কিছু কইবা? আমি এক্ষুনি এই বাড়ির থেকে যাবো, আর 1 সেকেন্ড আমি এনে থাকুম না। তুমি কি যাইবা নাকি আমি একলাই হাইটা হাইটা চলে যাবো? তোমার আব্বা ভাই বোন সবাই কষ্ট পাবো তুমি চলে গেলে, বুঝছো? এইভাবে তুমি যাও না। ওরা কেউ একটুও কষ্ট পাইব না,
কারণ ওরা কেউ আমাকে মানুষই মনে করে না আর ভালোবাসে না। মানুষ ভালোবাসলে না কষ্ট পায়। তুমি আমার লগে এখন বাইরে যাইবা নাকি আমি একলাই চলে যাবো? আমি তোমারে কখনো একা ছাড়তে পারো? চলো। আচ্ছা শোনো, রহিমাবু বলতেছিল যে আশেপাশের যত জমি ছিল সেগুলো নাকি তোমার ছিল, আর তুমি নাকি ছাত্র খুব ভালো ছিলা, এসএসসিতে নাকি স্টার মার্ক পাইছিলা। এসব কথা তোমারে কেডা কইছে? মানুষজন অনেক কথা বাড়ায় বাড়ায় কয়, বুঝছো? সব কথা কানে নিও না। এখন যা দেখতেছো আমার সবসময় এমনই ছিল। শোনো, আমি জানি যে রহিমাবু আমারে মিছা কথা কয় নাই। সেদিন জবেদা দাদিও আমারে কইছে যে আশেপাশের সব জায়গা নাকি তোমার গা ছিল, হ্যাগো বাড়িও নাকি হ্যাগো কাছে তোমার তে কিনা লইছে। তুমি আমার সত্যি কথাটা কও না যে তুমি এত কিছু কি করছো, আর পড়ালেখাটা কি লেখা করলা না? এগুলো তোমার জানার দরকার নাই। যেগুলো জানার সেগুলো আমি তোমার সব জানাইছি। এখন এত কথা না কয়া ভিতর থেকে বীজগুলো নিয়ে আসো দানের। শুধু আমার এতটুকু কও না যে এত কিছু কই গেল, কাল লেগা তুমি কি করলা? আমার জন্য ভাবি। বন্ধু রাকিব, তুই তুই এই জায়গায়? আমি বিদেশ থেকে যখন ফোন দিছি খালি তো মনে করছে তুই ভালো আছোস, আমার খবর লইতাছোস, আমি কি করি কি না করি, আমার যত্ন নেস। কখনো তো কষ্ট নাই তোর এই অবস্থা। খালি তো বন্ধুরা লাগে কইরা গেছোস। আজকে তো আমি 3 মাস হয়ে ঢাকায় আইছি, বাড়ি করছি, গাড়ি কিনছি, বিশাল ব্যবসা দিছি। আর আজকে তোর না বন্ধু, আমি তোর এই ব্যবহারে খুব কষ্ট পাইলাম। সারা জীবনকে আমারে দিয়া যাবি রে? আর কিছু লাগবো না। তুই যে এত বড় হইছস এটাই তো আমার শখ। আমার আর কি কিছু চাওয়া পাওয়ার আছে রে? ধর আমার বন্ধু বড় হইছে, মানুষের মতো মানুষ হইছে, আমার আর কি লাগে? এটাই তো আমার শান্তি। এত বড় কথা তুমি আমার কাছে এখন পর্যন্ত লুকায় রাখছো। আমারে না ভুলে অক্ষরেও টের পাইতে দেয় নাই যে তার ভিতরে এত কথা আছে, জানেন? আর আমি না সবসময় মনে প্রাণে বিশ্বাস করতাম যে আল্লাহ আমার একটা সোনার মানুষ দিছে। দেখছেন, এর জন্যই তো আমি এত সুখী। আমার বাপ মায়ে অনেক কিছু কয়, আমি এগুলো কানে লই না, কারণ আমি তো জানি আমি কারে লইয়া সংসার করতেছি। তুমি কি এরকম ভাবে কথাই কবে নাকি ওরে ঘরে নিবা? চল বন্ধু। যেই ঠান্ডা পড়ছে ভাইজান, কি কমো। এই শীতের ভিতরে যদি রসের পিঠা হয় রে, কি যে মারাত্মক লাগতো। মায়ে থাকলে বানাই দিত। আব্বা, ডাক্তারের কাছে গেছিলেন? রিপোর্ট কে এসে? আরে অবস্থা ভালো না, 2টা কিডনি 80% নষ্ট হয়ে গেছে। 7 দিনের মধ্যে অপারেশন করতে হবে, 70 লক্ষ টাকা লাগবে। তাইলে এত টাকা এখন আপনি কই পাইবেন? আমি এখন কই পাবো মা? আমার জমি জমা যা ছিল তোদের দুজনের নামে আমি লিখে দিছি। এখন ওই জমি জমা যদি বিক্রি করে দিস তাহলে আমি এই চিকিৎসাটা করতে পারি মা। এটা আপনি কি কইতেছেন আব্বা? বিয়ার পর থেকে আজ পর্যন্ত আপনি আমাকে কোনো কিছুই দেন নাই গা। এখন সামান্য এই জমি টুক দিয়েছেন, এটা আমাকে ভবিষ্যৎ হিসেবে রয়েছে। এখন আপনি কইতেছেন আপনি এই জমি বেচে তারপর চিকিৎসা করাইতে, এটা কি কখনো সম্ভব? তখন কি আমার হাজবেন্ডের কাছে আমার সম্মানটা রইল? এটা আপনিই কন। বাবা ইমন, তুই কি কইস? আব্বা আমি কি ঘুমো আপনারে? আপনার বয়স হয়েছে, আপনি আর নামাজ পড়বেন। আপনি এই ডাক্তারের কাছে যান না তো আব্বা। আপনি এক কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত আর আল্লাহ বিল্লাহ করেন। এখন যদি আপনার 70 লাখ টাকা আমরা দেই, তাহলে আমরা কই থাকুম কোন? এই জমি জমা বেচে দিতে হইব আপনারে। আপনি কি এটা চান আমরা পথে বসে যাই? আর তুই দে আব্বারে, তুই তো স্বামী সংসারেই থাকোস। এটা কি কইলা তুমি ভাইজান? আমি যদি দেয়া দেই তাহলে আমাকে ভবিষ্যৎ কি থাকবো? হ্যাঁ, আর আমাকে 100 টাকা পয়সা থাকুক, আমাকে তো আর যৌতুক নৌতুক কোনো কিছু দেয় নাই গা। এখন না হয় ভবিষ্যৎ হিসেবে একটু জমি জমা দিছে, এটা যদি দিয়া দিই আমার মান ইজ্জত তো বলতে কোনো কিছুই রইলো না। আর আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন পরের বাড়িতে গেছি গা, আমি কি লিগে আব্বারে দিব? তুমি দাও। হয়েছে আমি বাবা কোনো- হয়েছে, তোদের আর ঝগড়া করতে হবে না। জামাই বাবাজি
আপনি কি বলেন? আমি আর কি বলবো, আপনার ছেলেমেয়েরা এখন তো বড় হয়েছে, ওদের ডিসিশনকে আপনার গুরুত্ব দেওয়া উচিত। আর আপনার তো এখন বয়স হয়েছে, এখন আর এইগুলো করে কোনো লাভ নাই। আর যা এগুলো হয়েছে এগুলো আপনার কর্মফল। না না মানে আমি বলছি, এখন আর এই টাকা পয়সা হয়ে কি লাভ? ভাইয়ের একটা ভবিষ্যৎ আছে, আর আপনি তো আমাদের কিছু দেননি। আর তাছাড়া এখন যদি জমি জমা বিক্রি করি, এই বিক্রি করাটা আমার প্রেস্টিজের সাথে যায় না। আমি সারা জীবন কিনেছি, এখন আমি বিক্রি করতে পারবো না, আমার দ্বারা হবে না। আব্বা ঠিকই বলছো, আমার ভবিষ্যৎ আছে একটা, সবকিছু আছে। পরের ছেলে সব বুঝতেছে, তুমি আমার আপন বাবু এটা বুঝতেছো না যে আমার এই ভবিষ্যৎ আছে। তুমি আমার ভবিষ্যৎটাকে নিজের হাতে ধ্বংস করে দিতে চাও। কেমন বাপ তুমি, পাষণ্ড বাপ। ভাইয়া আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুমি যা করার করো। আমার অনেক ঠান্ডা লাগতেছে, চলো যাই। আরে চলো চলো, এখানে বসে থেকে কোনো লাভ নেই। চলো ভিতরে। বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই একটু বাবার জন্য ভাব। আব্বা আমার এখন যা লাগবে, ওই দক্ষিণ পাড়ার সব পোলাপাইন্ডা আসছে, আপনি রাজনীতি করেন বুঝেন না, ওদের টেকেল দিতে হয় না। এখন যদি আমি না টেকেল দিই আপনার ইজ্জত থাকবো? আমি যাই আব্বা, আপনি নামাজ পড়েন, আজান দিতেছে, নামাজ পড়েন। সাত দিনের মধ্যে আমার অপারেশন করতে হবে, 70 লক্ষ টাকা লাগবে, নইলে আমি 3 মাসের মধ্যে মারা যাব। মা, আমরা থাকতে আপনার কিছু হইতে দেবো? হ্যাঁ, কিচ্ছু হইতে দেবো না। 70 লাখ টাকা কেন, আরও যদি বেশি লাগে সেগুলো আমরা জোগাড় করো। এই যে আমার ভিটাটা আছে, এটা ছাড়াও আমার 10 কাঠা জমি আছে, দরকার হলে এগুলো সব বিক্রি করে দেবো। তারপরেও আপনারা কিচ্ছু হইতে দিব না। এই যে আমি কথা দিলাম আপনারে, বাপের থেকে কি এইগুলো বড় হইলো নাকি? কি কও তুমি? কি বলি আমি মানে? আর তুমি কি কইলা, কি বেচা দিবা? তোমার ওই জমি আর এই ভিটা বেচা দিবা? তারপর কি করবা? আমার হলে তুমি রাস্তায় নামবা, তখন হাতে একটা থাল ধরে দিব, ওইটা দিয়ে কি ভিক্ষা করে খামো? আর আব্বা, তুমি আমার বাড়িতে আইছি কি লিগা? এখন বিপদে পড়ছো পর তোমার ওর কথা মনে পড়ছে? সুদিনে তো তোমার ওর কথা মনে পড়ে না? তুমি যত সয় সম্পত্তি আছে, তোমার যা জেনে আছে, সব তো তুমি আমার ভাইগর বোনগো নামে লেখা দিছো। আমারে কিছু দিছো? এই মানুষটারে কিছু দিছো? এই মানুষটার হলে আমি আমার মতো দিন আনি দিন খাই, আমার মতো আমি থাকতেছি। তারে নিজের মেয়ের জামাই বইলা বা নিজের ছেলের মতো ভাবছো কোনোদিন? একটু আদর করছো? সে তো তোমার কাছে টাকা পয়সার জন্য কোনোদিনও যায় নাই, শুধু তো একটু আদর ভালোবাসা লেগেই যাইতো। সেটাও তো তোমরা করো না। দিনের পর দিন খালি অপমান করছো, আর মানুষটা খালি মুখে সহ্য করছো। এখন আসছে এই জায়গায় 70 লাখ টাকার জন্য। হ্যাঁ, আমি কই থেকে দিব এত টাকা? হ্যাঁ, বা কই থেকে দিব? আমাকে কি আছে? কিচ্ছু নাই। আমাকে ওই জমি আর ভিটা ছাড়া কিচ্ছু নাই। আমি তোমারে কিচ্ছু দিতে পারবো না। তুমি তুমি দিবা? আমি বাইসা থাকতে কোনো জায়গায় কিচ্ছু যাইবো না। যা করার তোমার পোলা আর তোমার মাইয়ারে করতে কও, আমার হেন থেকে কোনো কিছু হইব না। আর তুমি চুপ থাকো। আব্বা, আপনি কিছু মনে করেন না, আপনি তো আমার থেকে আপনার মায়েরে ভালো চেনেন। মাথা গরম হয়েছে তো উল্টা পাল্টা কথা। তুমি তুমি তোমার আব্বার সাথে এমনি কেউ কথা কয়? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, যেভাবেই হোক আমি বেঁচে থাকতে আপনার কিছু হইতে দিব না, এইটা আমি আপনার কথা দিলাম। আর আমিও কয়ে দিতেছি, আমি বাইসা থাকতে আমার এই ভিটা আর ওই জমি আমি কিছুই করতে দিব না। আব্বা, আপনি তো আপনার মায়ের চেনেন, আপনি ওর কথায় মন খারাপ করে আমি আমি আপনার কিচ্ছু হইতে দিব না। দরকার হইলে আমি আমার নিজের কিডনি বিক্রি করে দেব, তারপরেও আপনার আমি কিচ্ছু হইতে দিব না। আমি আপনার কথা দিলাম। বাবা, আমার কোনো কিছুর দরকার নেই বাবা। তুমি আমার মেয়ে, একসাথে আজ বিকেলে আমার বাড়িতে আসবে, অবশ্যই আসবে বাবা।
বাবার চিকিৎসার জন্য 70 লাখ টাকা লাগবে। এই টাকা এখন ম্যানেজ করার জন্য বাবা পাগল হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনি কি আপনার ভাগের সম্পত্তি থেকে বাবাকে টাকা দিবেন? প্রশ্নই আসে না। আমি কি আপনার বোনকে বিয়ে করার সময় কোনো যৌতুক নিয়েছি? আমার মতো একটা কোটিপতি আপনার বোনকে যে বিয়ে করছে এটাই তো বেশি। তার মধ্যে একটু জমি দিয়েছেন খেয়াতে, সেটা নেওয়ার জন্য ওত পেতে আছে। আমি কোনো জমি টমি দিতে পারবো না। আমিও বুঝতেছি না, বাবার বাঁচবেই কতদিন? 70 লাখ টাকা কি আর একটা দুইটা টাকা? তুই ক, এই টাকা দিয়ে যদি আর ভারী জোরে 3 মাস বাঁচানো যাবে, 4 মাস বাঁচানো যাবে। এখন না মরবে, পরেও মরবে, আগে মরলে ক্ষতি কি? বুঝতেছি না কি করতে চাইতেছে। সেটাই তো ভাইয়া, আমাদের যতই থাকুক কিন্তু আমাদেরকে চাওয়া পাওয়ার কোনো শেষ আছে নাকি? টাকা এমন একটা জিনিস, সেটা যে কোনো জায়গায় কাজে লাগানো যাবে। আমরা আমাদের এখান থেকে কোনো ভাগ দিতে পারবো না। তুমি যদি দাও সেটা তোমার ব্যাপার। ভাই আমি আছি আরেক টেনশনে। আপনার তো অনেক টাকা আছে, বাবা ইমোশনাল ব্ল্যাকমেল কইরা যদি আপনার থেকে টাকা পয়সা চায়, আপনি তো দিয়েও দিতে পারেন। এইটার তুমি কোনো কথা বললা ভাইয়া? আমাদের শত টাকা থাকুক, বিয়ের সময় তো ওরে কোনো কিছু দেওয়া হয় নাই, এখন একটা জমি দিচ্ছে উপহার হিসেবে, এটাও সে যদি আবার নিয়ে যায় তখন আমার মান সম্মানটা কোথায় থাকে? আর বাবার তো এমনিতেই বয়স হয়ে গেছে, সে কয়েকদিন পরে এমনিতেই মারা যাবে। এত টাকা পয়সা দিয়ে তাকে বাঁচানোর কোনো মানে হয় না। মরে গেলে এমনি বিনা চিকিৎসায় মরে যাক, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। রাইট, তুমি এতদিন পর একটা দামি কথা বলছো। তুমি তো অনেক বুদ্ধিমতী। আর হবাই না কেন, তুমি আমার বউ না? এটা তুমি একটা কথা বললা? আমি আজকে বুদ্ধিমতির মতো কথা বলছি, আর এতদিনকে আমি মূর্খের মতো কথা বলছি? এই তুই চুপ থাক, আমি আছি টেনশনে, তোরা এখানে ঝগড়া লাগাই দিছস। ভাই আমি বিশাল টেনশনে। আপনারা যদি টাকা পয়সা না দেন, আমি তো তার আপন সন্তান, আমারে দেখা যাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার সম্পত্তি যা আছে সব তিনি নিতে চাইবে, বলবে যে তোরই তো বাবা লাগে, আমি গ্রামের মানুষ ধরবে। আপনি আমার এই জায়গা থেকে একটু সেভ করেন। আরে সেভ করবো মানে এটা তোমার দায়িত্ব। আমি তোমার অটোমেটিকের মতো সেভ করব, বল বারের আশেপাশেই আসতে দেবো না। তুমি নিশ্চিন্তে থাকো, কি বলো? হ্যাঁ ভাইয়া, যত যাই হোক আমাদের এখান থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করা যাবে না। হ্যাঁ। এই জায়গায় আমাদের অটল থাকতে হবে। মরে যাক, মানুষ তো মরবেই, কোনো টাকা দিতে পারবো না, টাকা দেওয়া হবে না, আর কোনো জমিও আমরা দিতে পারবো না। তাহলে এই কথাই রইল। আর তাছাড়া এখন তো সবকিছু আমাদের নামই আছে, সে হ্যাঁ। মরে গেলেই কি আর বাঁচলেই কি? হ্যাঁ রাইট, আমরা তখন কোটিপতি, তো ফকির ফকির মরে যাওয়াই ভালো, ফকির না থাকাই ভালো। একটা দেশের ঝামেলা কমে যায়। মরে যাক, মানুষ মরে যাক, কোনো দরকার নেই। ঠিক কথা, মানে এমনিতেও উনি অনেক পাপ কামাইছে, চেয়ারম্যান তো। বাবা ভালো ছিল না, ঘুষটুস খাইতো, যতদিন বাঁচবে আরো পাপ কামাবে, আগে মরলেই ভালো। আচ্ছা তাহলে ওই কথাই রইল, যতই ইমোশনাল ব্ল্যাকমেল করুক জমি কিন্তু দেওয়া যাবে না। আমরা আমাদের কথা থেকে এক চুল পরিমাণ নড়চড় করবো না। চলেন। কোনো কিছু দেওয়া যাবে না, চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। বন্ধু, তুই আমার কথাটা রাখবো। এই ভিটাটা আর আমার 10 কাঠা জমি আছে, আমি জানি এইগুলোর দাম কখনোই 70 লাখ টাকা হইব না, কিন্তু আমার চোখের সামনে আমার শ্বশুর মরে যাইব, এটা তো আমি মানিয়ে নিতে পারি না। আমি তোর নাম এইগুলো লিয়ে দিতেছি, তুই 70 লাখ টাকা দে, আমি পরে ধীরে ধীরে আমি তোরে শোধ করে দেবো বন্ধু। আচ্ছা তুই থাম। এই যে আমি এত বড় হয়েছি কার জন্য? তোর জন্যই তো আমি আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি, তাই না? তোর তো বললামই, ঢাকা শহরে বাড়ি কিনছি, গাড়ি কিনছি, বিশাল ব্যবসা দিচ্ছি, এগুলা সবকিছু তোর নামে আমি লিখে দিব। আমার এগুলো নিয়ে কোনো আমার কিছু লাগবে না ভাই। কিন্তু তোর অর্ধেক জীবন শেষ করলে আমার পিছে, আর বাকি অর্ধেক কি তুই অন্তত শ্বশুরের পিছে খরচ করবি? আমার টাকা পয়সা দিতে সমস্যা নাই, কিন্তু তারপরে তুই একটা বার ভাব, বিয়ে করছিস, ভাবি আছে, কদিন পর তো বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে একটা ভবিষ্যৎ নাই। এখন যদি এভাবে করে টাকা পয়সা নিয়ে তুই তো শ্বশুরকে দেয়, আর যতটুকু শুনলাম তো শ্বশুর তো আসলে তোদেরকে মাইনে নাই, হয়তো বিপদ আপদে পড়ে তোর কাছে আইছে, বিপদ ফুরাই গেলে সেও ফুরাই যাবে। সো আমার কাছে মনে হয় না তোর এই জায়গাটাতে আগানো উচিত, কিন্তু তুই যদি ভালো মনে করিস সেটা কর। আর একটা কথা কই তোরে, এই কথায় কথায় এই জমি জমা বাড়ি ঘর বেচার কথা বলবি না, ঠিক আছে? আমি তো তোর পাশেই আছি, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। মা বাবা হারানোর যে কি কষ্ট, কি যে ব্যথা, এটা আমি যেমন জানি তুইও তেমন জানিস। আসলে তোর ভাবি যতই উপর উপর দিয়ে দেখাক ওর বাপরেও ভালোবাসে না, কিন্তু প্রত্যেকটা সন্তানই না তার বাপরে অনেক ভালোবাসে। আর আমি চাই না
আমার মতো তোর ভাবি বাপারা হোক। আর সে তো আমার শ্বশুর না রে, সে তো আমার বাপ। আমার চোখের সামনে আমার বাপ তিলে তিলে মরে যাবে, এইটাকে আমি ওইতে দিতে পারি? তুই তুই কোন সুখের কথা, কোন ভালো থাকার কথা কথা? আমি 3 বেলা ভালো মন্দ খামো, আর আমার চোখের সামনে আমার বাপ মরে যাইব, ওইটা কি ভালো থাকা? ওইটা ভালো থাকা কয়? তুই ক। আমি ওইরকম ভালো থাকতে পারো? আমি যেভাবেই হোক আমি আমার বাপটাকে বাঁচাবো, এতে আমার যা হয় ওই। খালি তুই বন্ধু আমার পাশে থাকিস, আমার আর কিচ্ছু লাগবে না। সত্যি কইতে বন্ধু, তোর মতো মানুষ আমার বন্ধু হিসেবে যে আমার জীবনে আছে, এই আমার জন্য অনেক। তুই যা কবি তাই, আমি তোর পাশে সারা জীবন থাকবো। তোর টাকা যখন লাগে তুই খালি আমারে বলিস, তোর আমি দিয়ে যাব। তুই আমার অনেক বড় উপকার করলি রে, এই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই কথা কয়া তুই আমার ছোট করিস না। তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। আমার তো কেউ নাই তুই ছাড়া। আর একটা কথা শোন, নিজেরা কখনো একা মনে করিস না, আমি তোর পাশে সারা জীবন থাকবো। দেখেন আব্বা, আপনি এরকম করে সবাই এক লগে বসে সালিশ করেন, মিটিং করেন আর যাই করেন, আমরা কিন্তু আমাকে সিদ্ধান্তের উপর থেকে এক চুল পরিমাণ লড়তাছি না। আমরা আমাকে সম্পত্তি কারো দিতে পারব না, এটা আমাকে শেষ কথা। আর আপনার পোলাই যদি দেয় ওইটা হইলো হ্যার ব্যাপার। কি কস? আমি দেই মানে? আমি কইতে দেবো? আমি দিয়ে কি সর্বস্ব হারায়া রাস্তা রাস্তায় ঘুরো? আমি এমনি কালকে কক্সবাজার গেতেছি 7 দিনের জন্য, ট্যুরে গেতেছি আব্বা। আমি সম্পত্তি দিতে পারব না, সিল করতে হবে আমার একটু। মন মানসিকতা এমনি খারাপ। আর আপনার বয়স হয়েছে, আপনি নামাজ রোজা পড়েন, এই ডাক্তারের পিছনে টাকা পয়সা ভাঙেন না, এটাতে পুরাই লস। আপনাকে কারো আব্বার জন্য টাকা দিতে হবে না, টাকা আমি দিব। ফকির, হ্যাঁ দিব টাকা। তুই কইতে টাকা দিবি? চুরি টুরি করছিস নাকি? আর 1-2 লাখ টাকা লাগবো? 70 লাখ টাকা লাগবে। জানি 70 লাখ টাকা লাগবে। আমি আমার ভিটাটা আর চাষের জমি আছে ওইটা বেচার ব্যবস্থা করছি। ওইগুলো বেচা সব টাকা হইব না, আমার যে বন্ধু ও কইছে বাকি টাকাও দিব। সব মিলাই জিলায় আব্বার অপারেশনের টাকা হয়ে যাইব। আসলে একটা কথা কি জানেন, আপনারা না প্রকৃত সন্তানই না। যদি সন্তান হইতেন, বাপের এইরকম একটা খারাপ সময়ে বাপের হাতটা ছাড়তে পারতেন না। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি আমার আব্বা আম্মারে হারাইছি। আমি বুঝি বাবা মা না থাকার কত কষ্ট। বাপ একটা বট গাছ, বুঝছেন? যার বাপ নাই সেই একমাত্র বোঝে। বাপ না থাকলে পরে কত জায়গায় কতভাবে নিজের যে একা মনে হয় আমি আপনাকে বুঝাইতে পারব না। তাই আমি তো আমার বাপরে অনেক আগেই হারাইছি। যখন আমি ওরা বিয়ে করছি আমি মনে করছি আমি নতুন একটা বাপ পাইছি। এই বাপটার আমার চোখের সামনে বিনা চিকিৎসায় কেমনে আমি মরতে দেখতে পারি? আমি তার হারাইতে পারব না, আমি কোনোভাবে হারাইতে পারব না। আমার নিজের যদি রক্ত বেচাও তার অপারেশন করানো লাগতো না, আমি তাই করাইতাম। আব্বা, আসলে আপনারা সবসময় এই মানুষটারে বকাবাজই করে গেছেন। আমি জানতাম আমি কারে বিয়ে করছি। এই সয় সম্পত্তি, টাকা পয়সা, এগুলোর কোনো দাম আছে কম? তো যদি আপনার প্রয়োজনের সময় এগুলা কাজেই না দিল। এই যে আপনার মাইয়া এত টাকার গরম, আপনার মাইয়ার জামাই এত কোটিপতি, আপনার পোলারে এত সয় সম্পত্তি দিছেন, একটাও যদি আপনার শেষ সময় কাজে না আসে, সেই সম্পত্তি দিয়ে আপনি কি করবেন? এইরকম দালান কোঠায় থাকার ঠিকা
আমি যে এই মানুষটার এলে মাটির ঘরে আছি না, আমি অনেক সুখে আছি আব্বা। কারণ আমি জানি আজকে আমার যদি কিছু হইতে নেয়, এই মানুষটা নিজের শেষ রক্ত দিয়ে হইলেও আমারে বাঁচাইব। আমার যত কষ্টই হয়েছে, এই মানুষটা কোনোদিন আমার কাজ কাম করতে দেয় নাই। সারাদিন বাইরে খাইটায়া, জানেন, যদি দেখতো আমার রান্না করতে একটু কষ্ট হইতেছে, হেনে যাইও আমার হাতে হাতে কাজ করতো। এরকম একটা মানুষ যদি থাকে, আমি টাকা পয়সা দিয়ে কি করবো? আর আপনি চিন্তা করেন না, আপনারও কষ্ট থাকবো না। আমার কাছে থাকলে আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনার সয় সম্পত্তি যা আছে এই অগদিয়া, আব্বা আপনি আমার লগে চলেন, আপনিই আমাকে বড় সম্পদ না কও। আপনার আমরা কিছু হইতে দেব না। আমরা যতক্ষণ আছি আপনার কিচ্ছু হইব না। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনার পাশে। আমাকে কোনো সম্পত্তি লাগবে না। সম্পত্তি তোরা করতে পারবি? সম্পত্তি আব্বা আঙ্গ আগেই দিয়ে দিছে। সম্পত্তির হিসাব এখানে আসে করতে পারে। যে তুই নেকা কান্না দেখাবি, বাবার প্রতি তুই দরদ দেখাবি, তারপর বাবা আমাকে ওইখান থেকে তোর একটু ভাগ দিব, ওই চিন্তা ভাবনা মাথায় ভুলেও আনিস না। আমাকে সম্পত্তি আমরা জীবনও ভাগ দিব না। আর ভাগ দিব না বলতে কি, ওগুলা তো বাবা এখন সব আমাকে নামে উইল করেই দিছে। ওইটা এখন ওই লেহা তুই চাইলে জীবনও মুছতে পারবি না, ওইটা এখন আমাকে নামে আছে। আরে বুঝো না, টাকা কই পাইবো? এ নেকামি কান্না কান্না কইরা একটু সম্পত্তির ভাগ চাইতেছে আর কি। এই দাঁড়াও, তোমরা আর এক কথা বলবে না। আমি পুরো সুস্থ, আমার কোনো অসুখ হয় নাই। এটা কেন করছে জানো? আমার এক বন্ধুর 2টা ছেলে ছিল। বন্ধু ভালোবেসে 2টা ছেলেকে জমি জমা যা ছিল সব লিখে দিছে। আজ আমার বন্ধু কোথায় জানো? ওই বৃদ্ধ আশ্রমে। আমি এই জন্য দেখলাম আমার সন্তানরা আমাকে কেমন ভালোবাসে। আমি কেন ওদের সয় সম্পত্তি আমি দেব? আসলে আমাকে ভালোবাসে কিনা সেইটা পরীক্ষা করার জন্য আমি এই নাটক করছি। আমার পরীক্ষা করা শেষ, তোমরা আমার জন্য কি করলো? এই তোমরা কাল সকালে যেতে চাইছিলে না? চলে যাবো না? এক্ষণ যাবো, এক্ষণ আমার বাড়ি থেকে বের হবো। যাও বলছে, যাও। তোমাদের মতন সন্তান আমার লাগবে না। আব্বা আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ভুল করলি কই থেকে? তগরে তো বের করে দিছে, ভালো করছে। আব্বা যে সময় বিপদ ছিল তোরা পাশে থাকস তাই। যাও এই আঙ্গ বাড়ির থেকে। তুই যে এত বড় বড় কথা কইতাছস, খুব তো মিটিং করে কইছিলি যে আমরা যাতে আমাকে সিদ্ধান্তটা এক চুল পরিমাণ না লড়ি, আমরা যাতে সম্পত্তি দিতে রাজি না হই, এইসব কইছিল। তুই এত একেবারে সভ্য পোলাটা, এত বাবারে ভালোবাসস, তাহলে দিতে তুই যে কিচ্ছার টাকাটা তুই দিতে নারাজ হইছিলি গিল্লিগা। আমরা যদি বাড়িতে বাইরি তাহলে তুই অলগে বাসাতে বাইরবি। আব্বা চুপ! এই তোমরা সব বের হও, বের হও বলছি। আব্বা বোঝার চেষ্টা করে। আরে একটা কথা বলবা না, চলে যাও। আর আমার সয় সম্পত্তি যা আছে সব তোমাদের জন্য। আমাকে কোনো সয় সম্পত্তি লাগবে, শুধু আপনি দোয়া করেন। বাবা, আমি তোমার উপর কত অন্যায় অবিচার করছি। আরে তোরা দুজন আমাকে ক্ষমা করে দিস মা। বাপের আবার কোনো ভুল আছে? ভুল তো সন্তানরা করে, বাপ মা ক্ষমা করে।